আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে গত 15 বছরে ভুয়া বিচারের নামে অনেকের ফাঁসি ও জেল দেয়া হয়েছে। গুম করা হয়েছে হাজার হাজার মানুষ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ অধিবেশনে তিনি আবারও জানান, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সংস্কার সাপেক্ষে আগামী নির্বাচন হবে এবছরের শেষে অথবা আগামী বছরের প্রথম 6 মাসের মধ্যে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইড লাইনে নানা কর্মসূচিতে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ অধিবেশনে সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক ক্লাউস শোয়েবের সাথে বাংলাদেশ এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে কথা বলেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সরকার প্রধান হিসেবে তার দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীদের রক্ত ভেজা অভ্যুত্থানে সৃষ্ট জন আকাঙ্ক্ষা পূরণে নতুন বাংলাদেশ গড়ে তুলতে তিনি এবং তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। We will have to build a new Bangladesh. They don't have to see anything connected with the old Bangladesh. So that's a big task for us. How do you define that new Bangladesh? How do you start that new Bangladesh? And we are committed to create that new Bangladesh. So case by case, you have to restore discipline of the government. আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এবছরের শেষ কিংবা আগামী বছরের প্রথম 6 মাসে হবে আগামী জাতীয় নির্বাচন। On that basis of July Charter, we start taking action, including the election. What kind of election? Because unless we know what kind of election people want, we can't go into election. So we are waiting to hold the election. Now that the election report is coming up, we have targeted end of this year the election to take place. If we go in a short reform agenda, quick reform agenda. If people say, no, we need a longer list of agenda reform, then we need another 6 months. So now people will have to decide in the process whether they will go to the short agenda or the long agenda. Long agenda will need middle of 2026, next year. Short agenda will have it at the end of this year, 2025. That's the election procedure. এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গত 15 বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বিগত আওয়ামী লীগ সরকার। বিচারের নামে ফাঁসি দিয়ে মানুষ হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে আরো কয়েক হাজার মানুষ। Judiciary became a weapon in the hands of the government. They punish you, they hang you, not only punish you, they hang you. And many people were hanged during that period in the name of the justice. It's a fake justice. It was decided she should be hanged. She was hanged. Many people disappeared. Thousands of people disappeared. People don't know where they are. When the uprising came, we're looking forward to see where they went. Some we found in a little space, lived for 7 years, 8 years, 10 years. No, they don't know whether it's a day or night. It's a dark room. They're fed. They just touch the food. That's about they know. সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। গত বছরের জুলাই আগস্টের আন্দোলন দমনে সংগঠিত অপরাধ তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে উল্লেখ করে প্রধান উপদেষ্টাকে ভলকার তুর্ক জানান, মধ্য ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। পরে আরেক বৈঠকে ফেসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। সফরের এদিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ড। এছাড়া আরও বেশ কয়েকটি কোম্পানি এবং সংস্থার শীর্ষ কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন অধ্যাপক ইউনুস। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অবস্থা বিরাজমান থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন তিনি। নির্বাচনে দেরি হলে ফ্যাসিবাদী শক্তি আবারও শক্তিশালী হবে বলেও মনে করেন তিনি। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে।
জাতীয় প্রেস ক্লাবে ৬৯-এর গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ৫৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। সভায় অংশগ্রহণ করে বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা পালন করতে ব্যর্থ হচ্ছে। সরকারের নিরপেক্ষতা না থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, কারণ আছে। কারণ যে আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। এমন পরিস্থিতিতে দ্রুত নির্বাচন না দিলে অনেক ফ্যাসিবাদী শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা থাকে। জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয় তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। আলোচনা সভায় বক্তারা বলেন, গণ অভ্যুত্থানে অংশীজনের সাথে দূরত্ব সৃষ্টি হলে ইতিহাসে দায় মুক্তি পাবে না অন্তর্বর্তীকালীন সরকার। দেশের ক্রান্তিকালে বিভিন্ন সময়ে যারা অবদান রেখেছে তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে। মানুষের আকাঙ্ক্ষা যেটা, সেইটা আজকে রাজনৈতিক নেতৃত্বকে ধারণ করা দরকার। এইটা ধারণ করার উপরেই আপনি ইতিহাসের মানুষের মুক্তির যে কাফেলা তার অংশীদার হবেন, আর না হয় ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক কথা বলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দেয়া জিয়াবাদ মুজিববাদ তত্ত্ব নিয়ে। যে জিয়া বাংলাদেশে গণতন্ত্র ফেরত দিয়েছে, যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে, সেই জিয়াকে নিয়ে, জিয়াবাদকে নিয়ে দয়া করে কোনো কটূক্তি না করাই ভালো। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্যদিকে সরকারের কাজে রাজনৈতিক দলের হস্তক্ষেপ করা অনুচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়া রাজনীতিতে আতাতকারীরা আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার আলাদা ফেসবুক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তারা। বিএনপিকে ইঙ্গিত করেই তাদের এমন স্ট্যাটাস বলে ধারণা করা হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, বিএনপি কয়েকদিন আগে -2 আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাব করছে। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না। এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর বিদ্রোহের ঘটনার বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা। ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মোট ১৬৮ জন বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন। কারা ফটকে তাদের স্বাগত জানান স্বজনরা। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গাজীপুর প্রতিনিধি নাসির আহমেদকে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে সদ্য মুক্তি পাওয়া বাবাকে জড়িয়ে মালিহার এই কান্না আনন্দের। ৩ মাস বয়সে মালিহাকে রেখে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে যান বিডিআরের এই সদস্য। জ্ঞান হওয়ার পর থেকেই বাবার আদর থেকে বঞ্চিত ছিলেন মালিহা, তাই বাবার ছোঁয়া পেয়ে কান্না ধরে রাখতে পারেননি তিনি। আমি কোনো অপরাধ করি নাই, আমি ইনশাল্লাহ আমি ভালোভাবে সুস্থভাবে আমি নির্দোষ হয়ে আমি বাড়ি ফিরবো, কিন্তু সেই সুযোগটা হয় নাই। মালিহার মতোই আবেগ আপ্লুত ছিলেন বিস্ফোরক আইনের মামলায় জামিন পেয়ে মুক্তি পাওয়া বিডিআর সদস্যের পরিবারের সদস্যরা। খুব আনন্দ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া, দেশের মানুষের কাছে। আবেগের কথা ভেবে বলতে পারতেছি না, কথা বলার ভাষা এক প্রকারে হারিয়ে ফেলছি। 16 বছর অপেক্ষা আজকে বাস্তবে পরিণত হয়েছে। এতদিন মনে করছি স্বপ্ন। গাজীপুরের কাশিমপুর কারাগারের ফটকের সামনেও ছিল একই চিত্র। মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের বরণ করতে ফটকের সামনে ছিল স্বজনদের ভিড়। আমার পরিবারের সাথে অনেক কিছু হারাই ফেলছি, আমার বাবা হারাচ্ছি, মাকে হারাচ্ছি। আজ 16 বছর পরে আজকে আমি মুক্তির আলো দেখতে পারলাম। এই অনুভূতি বলে বোঝানোর মতো না। 17 বছর পর আমার বাবা আসতেছে,
বাবা থাকার পরও কখনো বাবার আদর কি এটা কখনো পাই নাই। 16 বছর যে অপেক্ষা, সেই অপেক্ষা তো কিভাবে কাটছে সেটা তো বুঝতেই পারেন। অপেক্ষা তো আর যায় না, দিন তো শেষ হয়ই না। আমাদের এত আনন্দ মানে বলে প্রকাশ করা যাব না। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল থেকে জামিন পাওয়ায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে 41 জন, কাশিমপুর 1 কারাগার থেকে 26 জন, কাশিমপুর 2 কারাগার থেকে 89 জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে 12 জন সহ মোট 168 জনকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, বিনা অপরাধে এতদিন তাদেরকে বন্দি রাখা হয়েছে। জীবন শেষ হয়ে গেছে, মানে যেটা ক্ষতি হয়েছে এটা কোনো কিছু পোষানোর মতো না। ছোট বোনটাকে রেখে আসছিলাম ক্লাস 2-তে, তার মেয়ে এখন ক্লাস 1-এ পড়ে। মুক্তি পাওয়ায় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বিপ্লবীদের ধন্যবাদ দেন মুক্তি পাওয়া বিডিআর সদস্যরা। দাবি জানান দ্রুত চাকরিতে পুনর্বহালের। ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, তারা যেন আমাদের এই বিডিআর ভাইদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং তাদেরকে পুনর্বহাল করে। 16 বছরের বন্দি জীবন শেষে মুক্ত বাতাসে বিডিআরের বেশ কয়েকজন সদস্য। তাদের দাবি, বিনা অপরাধে এতগুলো বছর তাদেরকে কারাগারে কাটাতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের আবেদন, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের বিচার নিশ্চিত করে বিডিআরকে কলঙ্কমুক্ত করা। নূর হোসেন, এনটিভি নিউজ, কেরানীগঞ্জ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির ঘটনা নিয়ে সিআইডি নিয়ম বহির্ভূত তদন্ত করেছে, এমন মন্তব্য করে দুদক মহাপরিচালক বলেছেন, এ নিয়ে তদন্তের এখতিয়ার শুধুমাত্র দুর্নীতি দমন কমিশনের। ইতিমধ্যে দুদকের পক্ষ থেকে রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত করতে সিআইডিকে অবহিত করা হয়েছে। অন্যদিকে ক্ষমতার অপব্যবহার করে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনটিএমসির সাবেক মহাপরিচালক, জেলে থাকা মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। 2016 সালের 4 ফেব্রুয়ারি দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় 10 কোটি 10 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 810 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় এই চুরির ঘটনা আলোড়ন তুলেছিল সারা বিশ্বে। ঘটনার 39 দিন পর মতিঝিল থানায় মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। এখন পর্যন্ত উদ্ধার হয়েছে মাত্র 3 কোটি 50 লাখ ডলার। তদন্তের দায়িত্ব পাওয়ার পর 9 বছরে 79 বার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে সিআইডি। ইতিমধ্যে সংস্থাটি রিজার্ভ চুরির ঘটনার সাথে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ 14 জনের সংশ্লিষ্টতা পেয়েছে। তবে সিআইডির তদন্ত করার কোনো এখতিয়ার নেই দাবি করে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, তফসিলভুক্ত অপরাধ হওয়ায় এই ঘটনার তদন্তের অধিকার রয়েছে শুধুমাত্র দুদকের। আইন অনুযায়ী এই অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য। এটা অন্য কোনো সংস্থা যদি করে থাকেন সেটা এখতিয়ার বহির্ভূতভাবে তারা যে কার্যক্রম পরিচালনা করেছেন। যেহেতু সিআইডি এই বিষয়ে ইতিপূর্বে তদন্ত শুরু করেছিলেন, প্রক্রিয়াগত এবং আইনানুগভাবে এটা ত্রুটিপূর্ণ ছিল, সেই বিষয়টা আমরা তুলে ধরে তাদের কাছে পত্র যোগাযোগ করা হয়েছে। ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এই অস্বাভাবিক লেনদেন করায় দুজনের বিরুদ্ধে আজ একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় গুম খুনের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন রিয়াদ আহসান। রিয়াদ, বেগম জিয়ার শারীরিক অবস্থার কতটা উন্নতি হয়েছে, চিকিৎসকরা কি বলছেন, সবকিছু মিলিয়ে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সর্বশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। শাওন, আপনাকে ধন্যবাদ। আমি যেমনটি গতকালকে বলেছিলাম, বেগম খালেদা জিয়া লন্ডনে আসবার পর থেকে এই যে আমার পেছনে যে হাসপাতালটি দেখতে পাচ্ছেন, দ্য লন্ডন ক্লিনিক হাসপাতাল, এই হাসপাতালে উনি চিকিৎসাধীন আছেন এবং আসবার পর থেকে ওনার যে বিভিন্ন চিকিৎসার জন্য যে ধরনের পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন, সে ধরনের পরীক্ষা নিরীক্ষা কিন্তু প্রায় প্রতিদিনই হচ্ছে। এবং আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় আগে থেকে যে বাংলাদেশে যে গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড তাকে সবসময় চিকিৎসা দিয়ে আসছিল। তবে একটি বিষয় এখানে আসবার পরে ডাক্তাররা যেটি বেশি কনসার্ন হয়েছেন সেটি হচ্ছে
যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তাকে অনেক আগেই বিদেশে এনে চিকিৎসা করার একটি পরামর্শ তারা জানিয়েছিলেন, কিন্তু আপনারা জানেন যে শেখ হাসিনার সময় সে আবেদন বারবার প্রত্যাখ্যাত হয়েছে এবং তারা বলেছেন যে বাংলাদেশে ভালো চিকিৎসা হয়। যাই হোক, সেটি অন্য একটি বিতর্ক। তবে তারা বলতে চাচ্ছেন যে সময় বেগম খালেদা জিয়া 2 বছরের বেশি সময় কারাগারে ছিলেন, সে সময় তার শরীরে কি ধরনের ওষুধ প্রয়োগ করা হয়েছে, সে ধরনের ওষুধের কিছু কিছু বিষক্রিয়া ওনার শরীরে এখনো রয়ে থাকতে পারে। যদিও সে বিষয়ে ডাক্তাররা এখনো আমাদেরকে চূড়ান্ত কিছু জানাননি, তবে তারা ধারণা করছেন যে হয়তোবা কোনো কিছু রয়েছে, নতুবা বেগম খালেদা জিয়ার এমন কোনো কারণ ঘটেনি যে অতি দ্রুত লিভার বা কিডনির বিকল হয়ে যাওয়ার মতো অবস্থা তার শরীরে হতে পারে। তবে যেটি মোদ্দা কথা, যেটি জাতি জানতে চায় সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার এই যে অপারেশন, অর্থাৎ 2টি বড় বড় অপারেশন, অর্থাৎ এই যে ট্রান্সপ্লান্টের যে বিষয়টি, এটি একটি অনেক বড় ধরনের অপারেশন। আমি গতকালকে বলেছিলাম এখানে অ্যানেস্থেশিয়ার প্রয়োজন হয় এবং অ্যানেস্থেশিয়াটা একটি লং টার্মের জন্য হতে হয়। সুতরাং এই অ্যানেস্থেশিয়া নেবার মতো সক্ষমতা বেগম খালেদা জিয়ার শরীরে আনতে হলে আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা এবং আরও বেশ কিছু বিশ্রামের ওনার প্রয়োজন রয়েছে। সুতরাং ডাক্তাররা আমাদেরকে যেটি পরশুদিনকে জানিয়েছিলেন যে তারা আরেকটি বোর্ড মিটিং করবেন, যেখানে 3টি টিম, অর্থাৎ বাংলাদেশের যে টিম রয়েছে, কেনেডির নেতৃত্বে যে এখানে লন্ডনের টিম রয়েছে এবং আরেকটি টিম রয়েছে জন হপকিন্স ইউনিভার্সিটি অফ যুক্তরাষ্ট্রের টিম, সে 3টি টিমের সাথে আরেকটি টিম যোগ হওয়ার কথা এবং তাদেরকে সমন্বয়ে আজকে একটি মিটিং এই হাসপাতালে বোর্ড মিটিং বসবার কথা। বোর্ড মিটিংয়ে যে সিদ্ধান্তটি হবে সেটি এরকম, আমরা যেটা জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়া যদি এই মুহূর্তে অপারেশনের মতো অবস্থায় না থাকেন, তাহলে ওনাকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া যায় কিনা সে বিষয়ে ওনারা চিন্তা ভাবনা করবেন। অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করে ওনারা যদি দেখেন যে না ঠিক আছে, এখন ওনাকে আরও কিছুদিন বিশ্রাম নেবার পরে তারপরে ওনাকে স্টেবল পজিশনে যখন আসবে তখন ওনার অপারেশনের দিকে যাওয়া যাবে, তাহলে তারা সেই সিদ্ধান্তটি তারা জানাবেন। তবে এতক্ষণ পর্যন্ত আমরা জানতে পারিনি, আমরা এখন অপেক্ষা করছি হাসপাতালের বাইরে। ডাক্তাররা যখন আমাদেরকে ব্রিফ করবেন, একটু পরে ব্রিফ করবার কথা রয়েছে, তখন আমরা আপনার মাধ্যমে জাতিকে আরও বিস্তারিত জানাতে পারবো। শাওন। জানছিলাম লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ খবর। অন্তর্বর্তী সরকার সংবিধান পরিবর্তন কিংবা প্রয়োজনীয় সংস্কার করতে না পারলেও নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে দালিলিক প্রতিশ্রুতি নিতে পারে। এর ফলে নির্বাচিত সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নে চাপ দিতে পারবে জনগণ, এমন মত রাজনীতি বিশ্লেষকদের। দেশকে গণতান্ত্রিক করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা জরুরি বলেও মনে করেন তারা। নির্বাচন সংস্কার ও জাতীয় ঐক্য নিয়ে 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব দেখুন মুকসিমুল আহসানের আরেকটি রিপোর্টে। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলের পতন হয়। নতুন বাংলাদেশ গঠনে তৈরি হয় জন আকাঙ্ক্ষা। ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন করে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেন এদেশের মানুষ। এই গণ অভ্যুত্থানের পরে মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এত বেশি এবং এত বেশি প্রত্যাশা, একটা কোনো সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তো সম্ভবই না, এমনকি একটা নির্বাচিত সরকারের পক্ষেও খুব দ্রুত এত রকমের পরিবর্তন আনা সম্ভব নয়। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষকে একটু আকাশচুম্বী এক্সপেকটেশনের থেকে একটু গ্রাউন্ড রিয়ালিটিস এর দিকে নিয়ে আসা। একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন রাজনীতিতে মতপার্থক্য থাকবে, কিন্তু কবে হবে নির্বাচন আর কতটুকু সংস্কার করবে অন্তর্বর্তী সরকার, এসব বিষয়ে রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। কিছু কিছু ব্যাপারে আমার মনে হয় মত ঐক্য খুব সহজেই হয়তো হয়ে যাবে। 2 টার্মে প্রাইম মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট থাকবে, কিংবা ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে, 2 কক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট, এই সমস্ত ব্যাপারে আমার মনে হয় যে মতৈক্য হতেই পারে। কিছু সুপারিশ আছে যেগুলো নিয়ে বিতর্ক হতে পারে, তো সেই জন্যই তো ঐক্যের আলোচনা করা। একটা সংবিধান এমনভাবে রচনা করতে হবে যেটাকে নিয়ে খুব বড় ধরনের সমালোচনা করার কোনো সুযোগ নাই। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সবার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার তাগিদ দেন রাজনৈতিক বিশ্লেষকরা। গণতান্ত্রিক চর্চাটা আমরা সবসময় করতে পারি না। রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতান্ত্রিক চর্চার সব থেকে বেশি দরকার, কারণ রাজনৈতিক দলগুলাই হচ্ছে রাজনীতিকে পরিচালনা করবে। অতএব রাজনৈতিক দলগুলোকে আরো বেশি এদিকে মন দিতে হবে যে তারা যাতে নাকি তাদের ভিতরে গণতন্ত্র থাকে।
সেই সাথে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার সংবিধান পরিবর্তন কিংবা সব সংস্কার করতে না পারলেও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের পথে হাঁটতে পারে। আমরা যদি আগামী নির্বাচনের আগে একটা জাতীয় ঐক্যমত্য সংস্কারের ইস্যুগুলোতে করে ফেলতে পারি এবং সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোকে একটা সম্মত দলিলে স্বাক্ষর করাতে পারি এবং সেইটা হবে মানে জনগণের কাছে একটা বড় পুঁজি, বড় হাতিয়ার, যেটা দিয়ে জনগণ যদি কোনো দল ক্ষমতা যাওয়ার পর এগুলো বাস্তবায়নে গড়িমসি করে, তাইলে তাদের বিরুদ্ধে আন্দোলন করা, প্রতিবাদ করার একটা শক্ত অবস্থান, দৃঢ় অবস্থান কিন্তু তৈরি হবে। বর্ষিয়ান এই দুই রাজনীতি বিশ্লেষক মনে করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে, অর্থনীতির চাকা সচল রেখে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের চ্যালেঞ্জ থাকবে অন্তর্বর্তী সরকারের সামনে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। 10 কবি ও লেখক পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024। বৃহস্পতিবার বাংলা একাডেমি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবার প্রবন্ধে পুরস্কার পাচ্ছেন অধ্যাপক সলিমুল্লাহ খান, কথার সাহিত্যে সেলিম মোর্শেদ, কবিতায় মাসুদ খান, শিশু সাহিত্যে ফারুক নওয়াজ এবং নাট্য সাহিত্যে পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট নাট্যকার শুভাশিস সিনহা। এছাড়া অনুবাদে পুরস্কার পাচ্ছেন GH হাবিব, গবেষণায় শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং ফোকলোরে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সৈয়দ জামিল হোসেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 1 ফেব্রুয়ারি অমর 21 বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 84 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। তিনি জানান, প্রাথমিকভাবে যাদের বিষয়ে প্রমাণ পাওয়া গেছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ এবং ভিডিও ফুটেজ দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত কমিটি এর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে প্রমাণ সাপেক্ষে আরও শিক্ষার্থীদের বহিষ্কার করা হবে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য শাহরিয়াজের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন তারা। প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রি ও মজুত করা চক্রের 2 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে 3 ট্রাক ভর্তি 10,000 বই। জিজ্ঞাসাবাদে প্রেস ও মাউসির কয়েকজনের নাম পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানালেন, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বছরের শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের সবার হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া সম্ভব হয়নি। এনসিটিবি হিসেবে নতুন শিক্ষাবর্ষে 4 কোটির মতো শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বিতরণের জন্য 40 কোটির বেশি বই ছাপানো হচ্ছে, যার বেশিরভাগই এখনও বিতরণ করা সম্ভব হয়নি। বিপুল চাহিদা থাকায় বিনামূল্যের পাঠ্য বই বিক্রির জন্য চলে যাচ্ছে খোলাবাজারে। সক্রিয় হয়ে উঠেছে খোলাবাজারে বই বিক্রির সিন্ডিকেট। রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে 10,000 বই জব্দ করে ডিবি। বিক্রির উদ্দেশ্যে বই মজুত করা চক্রের 2 জনকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল ইসলাম উজ্জ্বল নামে যে ব্যক্তি, যাকে গ্রেপ্তার করা হয়েছে, মূলত যার গোডাউন থেকে আনা হয়েছে, তিনি 10 বছর পূর্বে একই কার্যক্রমে এর আগে একবার গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার পরবর্তী সেই খোলা বাজারে বই মজুতদারি করে এবং এক একটা বই 10 টাকা 12 টাকা করে কিনে উচ্চ দরে 80 টাকা 85 টাকা করে বিক্রি করে। প্রাথমিকভাবে এটা সে স্বীকার করেছে। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, এমন আরও বেশ কয়েকটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। আর কারা কারা এই ধরনের কার্যক্রম করে আমরা কিছু নাম পেয়েছি এবং বিতরণের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে কারা এই অনিয়মের সাথে সংশ্লিষ্টতা আছে তাদেরও কিছু নাম পেয়েছি। তাদেরকে আইনের আওতায় আনার বিষয়টা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে শেরপুরেও ট্রাক ভর্তি প্রাথমিক ও মাধ্যমিকের বই জব্দ করেছে পুলিশ। অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধে বইয়ের দোকানগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।
এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।